আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন খোকন ভাই? আছি কাজী ভাই, মনে আপনি পড়লো তো আমারে। শহর থেকে অনেক দূরে, কিন্তু আপনি শহরেরই লোক, আসা যাওয়া করেন প্রতিদিনই, অনেক দিন দেখা হয় না। তো আজকে আপনার এই যে বাংলোতে আসলাম, এটা তো বিশাল ব্যাপার। বিশাল কেন? হ্যাঁ, বিশাল মানে যত যেদিকে তাকাই এটাই আপনার, যেদিকে তাকাই আপনার। হাঁটলাম আপনার সাথে, আপনি বললেন এইদিকে আমার, ওইদিকে আমার, এখানে মুরগি, এখানে মুরগি তো আমাকে কয় রকম দেখাইলেন, 4 রকম বোধহয় মুরগি দেখাইলেন। কালেকশন কালেকশন এগুলি আপনার। তো এগুলি আপনার কালেকশন না, এগুলি আসলে আপনার বিভিন্ন হ্যাঁ, প্রজাতির হ্যাঁ, এটা আপনার থেকে। একটা ইনভেস্টমেন্ট। হুম। তো এই ইনভেস্টমেন্ট আপনি কত বছর যাবত করতেছেন এখানে? কাজী ভাই, এই ব্যাপারে আমি আসলে কোনদিন মুখ খুলি নাই, খুলতেও জি। চাই না। এটা একান্ত মানে ব্যথা লাগে? পার্সোনাল ব্যথা পান? ব্যথা না, এটা মানুষের কাছে কোনো মানে প্রচার বা মানে তুলে ধরার মতো কিছু আমি মনে করি না, এই না, জন্য। দরকার নাই। কিন্তু হ্যাঁ, আপনি যে তো এখানে আপনার যে একটা ডেডিকেশন এখানে, সেটা তো আপনি মূলত জানাবেন। ১৯৯৮ সনে, আপনি 50 জানেন, 98 98-এ সালে, জি। আজকে প্রায় ২৭ বছর হয়ে যাবে। হুম, হুম। তো আমি ওই হরিণ শিকারের নেশায় এই জায়গাটা আমি কিনছিলাম। আচ্ছা, আচ্ছা। প্রথমে হুম, 55 হুম। একর জায়গা, তখন সস্তা ছিল। হ্যাঁ, 55 একর। একর। হুম, তো আমাদের প্রায় বাংলাদেশে ১৫০ বিঘার উপরে। তো এটা হুম। তখন সস্তা ছিল, কিনছিলাম। খামখেয়ালি করে এটা অনেকেই মানে তখন বিদ্রূপ করছে, করছে। এখন এটার দাম ২০ গুণ বেড়ে গেছে। কারণ হ্যাঁ, জানেন তো, অবশ্যই, রিয়েল এস্টেটের অবশ্যই। মার্কেট। হ্যাঁ। তো ওই কিনছিলাম, তারপরে ওইটা শিকার তো বছরে একবার ভাল্লুক শিকার করি, হরিণ শিকার করি। আচ্ছা। তারপরে ভাবলাম যে কিছু। শিকার পান তো হ্যাঁ, নাকি? শিকার তো এখানে, এটা শিকারি নাকি জায়গা। ওই যে আইয়ুব খানের মতো বাঘ শিকার করছিল, সেরকম না তো? না, কারণ আচ্ছা, এখানে আপনি একটু পরেই দেখবেন যে ভাল্লুকের আনাগোনা দেখবেন, আচ্ছা। হরিণের আনাগোনা দেখবেন। এটা তাদের রাজত্ব, এখানে হুম, কোনো বাড়িঘর নাই আমার আশপাশে। আচ্ছা। আমি একলাই এখানে থাকি। হুম, হুম। তো আপনার কত ফিট মনে করেন যে দূরত্বে বাড়িঘর? আমার আধা মাইলের মধ্যে কোনো আধা বাড়িঘর মাইলের মধ্যে বাড়িঘর। বাড়িঘর নাই। মানে কারণ এই জায়গাটাই পুরাটাই আমার। আপনার কাজে হ্যাঁ। এখানে আর কেউ বাড়ি বানাতে হুম, পারে নাই। হুম, হুম। তো যার জন্য এটা সেক্লুডেড, একেবারে বিচ্ছিন্ন একটা জায়গা। জায়গা। তো আমি যা ঘরবাড়ি বানাইছি, নিজেই থাকি, নিজেই আসি। আমি খুব একটা মানে এখানে মেহমান ছাড়া এই যে আপনারা আসছেন, জি, জি। খুশি হয়েছি। কিন্তু আমি এমনি এটারে খুব ফলো করে কিছু বলি না, হুম, বলতেও চাই এটার না। কোনো প্রচার নাই না, আপনার। এটা আমার দরকারও নাই। কারণ এটা আমার নিজের একান্ত একটা মানে পার্সোনাল জায়গা, যেখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, হইচই নাই। কিন্তু সব ধরনের, আমি শহর থেকে প্রায় ১০০ মাইল দূরে, নিউ ইয়র্ক শহর থেকে। জি। কিন্তু এখানে আপনি দেখবেন যে স্যাটেলাইট আছে, বিদ্যুতের কানেকশন লাইন আছে। আছে, ১ জি, মাইল জি। দূর থেকে টেকন বিদ্যুৎ বিদ্যুৎ। আনছি। হ্যাঁ, হ্যাঁ, পানি, ইন্টারনেট আছে, গ্যাস এভরিথিং আছে। আন্ডারগ্রাউন্ড আমার নিজস্ব ডিপ টিউবওয়েল আছে। হুম, হুম, তো মানে এখানে মানে শহরের জীবনই আপনি হুম। পাবেন। তাহলে কিন্তু আপনি 58 এ শুরু করছেন আপনি? 98 98 এ। তো 98 এ শুরু করেছেন, এখন তাইলে এটা হলো, এখন হলো ২০২৫ 2025। ধরেন ২৭-২৮ বছর হয়ে গেল। ২৭-২৮ বছর যাবৎ আপনি এখানে। আপনাকে আমি আগেও অনেকবারই আপনি আমাকে বলেছেন, যখন তখন বোধহয় আপনার টেলিভিশনটা ছিল বোধহয়, না? চালু আমার ছিল? টেলিভিশন ছিল 1987 থেকে। হ্যাঁ, 87 থেকে টেলিভিশন ছিল, কিন্তু টেলিভিশন কোন সাল পর্যন্ত? ২০০৫। ২০০৫ পর্যন্ত। ওরে বাবারে! একটা না আপনি সেই সময় টেলিভিশন ওই ওই রূপসী বাংলা, হ্যাঁ, হ্যাঁ। রূপসী বাংলা। ওই রূপসী বাংলার কথায় পরে আসবো। কারণ রূপসী বাংলাই তো এটা শুরু করলে তো এটা নিয়ে একটা একটা ফিচার হয়, কারণ এটা হ্যাঁ, ১ম বাংলা টেলিভিশন প্রথম বহির্বিশ্বে। বাংলা টেলিভিশন। হ্যাঁ, আমি আমি কাজ আপনার এখানে গেছি। আপনার হ্যাঁ। আপনার গভর্নর কোমো, এই কোমো ইভেন না? বিল ক্লিনটনের ইন্টারভিউ আমি না, করছি। সেটা তো আছে, সেখানে তো হ্যাঁ, গেছি। কিন্তু ওইখানে আপনার একটা চিত্র ধারণ করছিলেন, আপনি কোনো ইন্টারভিউ করছিলেন। সেখানে আমি এবং মনিরুল ইসলাম, হ্যাঁ, হ্যাঁ, শিল্পী এই যে শিল্পী মনিরুল আর্ট ইসলাম। করে, হ্যাঁ। হ্যাঁ, আমরা ২ জন গেছিলাম আপনার সাথে। আপনার সাহায্য করার জন্যই গেছিলাম, সাহায্যকারী হিসেবে। তো সেই কথা আমার এখনো মনে আছে যে আপনি সেই সময় করেন। তো সেটা আরেক ইতিহাস। রূপসী বাংলার আরেকটা অন্য একটা চ্যাপ্টার এই হবে। প্রজন্ম এটা জানেও না, এরা জানেও না। এরা বিশ্বাসও এরা করবে জানে না। না, এদেরকে জানানো দরকার আছে। ওরা যে টেলিভিশন করে এখন, যে ধরেন আইপিটিভি করে বা স্যাটেলাইট টিভি করে, টেলিভিশন করে। তো এই যে টেলিভিশনের তাদের যে চিন্তা, তাদের পরিবর্তন হয়েছে অনেক, অনেক কিছু সহজ। তখন তো বিএনএ ছিল না। আপনাকে সেট আপ করে দিয়ে না, আসবে। এটা ছিল আপনার স্টুডিও ছিল, এটা হলো জামাইকাতে, কিন্তু জায়গাটার আপনার স্ট্রিটটার নাম ছিল আ লিন্ডেন বুলভার্ড ওইখানে, রেলনেট হ্যাঁ। বুলওয়ার্ডের ওখানে। আমি ওখানেও গেছি। ওখানে আপনার আ আলম করে একজন ইন্টারভিউ করতে যাইতো, সেখানে খবর পড়তো ফারুক-এ আজম।
আহ, ও পড়তো না, মাঝে মাঝে কবিতা পড়তো। কবিতা পড়তো মাঝে কিন্তু মধ্যে। ওই আমার গুছিকা ছিল নার্গিস আহমেদ, নাজির আহমদ জিনা ছিলেন, হ্যাঁ, মাহবুব, গর্ব, হ্যাঁ। মাসুদুর রহমান, জি জি, তারপরে আরো অনেকের নামও ভুলে গেছে এখন আপনি ভুলে গেছেন। হ্যাঁ। আর এখনকার যারা নাকি এই মিডিয়া লাইনে আছে তারা তো মনে রাখার তো প্রয়োজনও মনে করে না, যে এখন- জানার যে একটা প্রয়োজন যে এই যে কিভাবে মিডিয়া মানে হলো। বিটিভি মানে বাংলাদেশ টেলিভিশনের পরেই রূপসী বাংলাই প্রথম টেলিভিশন। আমি আসার পরও এখানে নিউজের জন্য এই সপ্তাহে একদিন বসে থাকতে হতো। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই টাইমটায় আপনার নিউজ হইতো, সেই সময় বাংলাদেশের সমস্ত ছবি দেখাইতাম, এই যে ছবি, এরশাদ অবশ্যই। বিরোধী আন্দোলনের ভিডিও হ্যাঁ, চিত্র হ্যাঁ। দেখাইতাম, মানুষ খুব লাইক করতো এবং সারাদিন বসে থাকতো। হুম, হুম। তারপরে আচ্ছা, আজকে আপনার বাংলো সম্পর্কে বলি। আপনি তো বলেন। এখানে একা একা থাকেন এসে মাঝে মধ্যে এসে। আমি শুনি আপনি একাই বলেন, থাকি আপনি আমাকে এবং কয়েকবারই বলছিলেন, কিন্তু আমি একাই, সন্দেহ দিতে পারি নাই। আমি লাইক করি। অনেকে আসে, বেড়াতে আসে, এখানে থাকে, হুম, মেইনলি শিকারের জন্য আসে। আচ্ছা। আমি এই যে সামনে ডিসেম্বরে শিকার করব, হরিণ এবং ভালুক শিকার হবে, হুম, লিগালি আমরা শিকার করি পারমিশন নিয়ে। আচ্ছা। তো আমার নিজস্ব জায়গাটা এই জন্য যে শিকারের জন্য সরকারের যে জায়গাগুলো আছে এখানে খুব জি। বেশি ভিড় হয়। হুম, আমেরিকান যারা হান্টার সবাই যায়, জি, পার্সোনাল হান্টিং খুব কম লোকেরই আছে। হুম। তো আমি এটা কিনে রাখছিলাম 98 এই জন্য। তো এখন হয়তো ফার্ম করছি, অন্যান্য হুম। জিনিস এই তো করছি। মানে মানে এখানকার যারা ঐতিহাসিক লোক এবং বড় লোক যারা, তাদের এরকমের ফার্ম থাকার কথা, চিন্তা করার না, কথা। এটা আসলে কিন্তু আপনি কি করে মনের ব্যাপার। আপনি কিভাবে আই এটা এম চিন্তা ইন্সপায়ার্ড করলেন? বাই প্রেসিডেন্ট রুজভেল্ট। আমার আচ্ছা। পাশেই ওনার ফার্ম ছিল, উনি হুম। প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার। হুম হুম, রুজভেল্ট। তো যার জন্য হয়েছে কি যে উনি ওই রিটায়ার করার পরে এখানে একটা ফার্ম করছিল। আচ্ছা। তো দ্যাট ইন্সপায়ার্ড মি যে আমিও রিটায়ারমেন্টে যাই এখানে একটা ফার্মিং করবো। আপনি জানেন যে বাংলাদেশে আমি হ্যাঁ, ফার্ম শুরু করছিলাম জিয়া রহমানের কথায়, আচ্ছা। এইখানে তোমরা কিছু করো। আপনার বাড়ি তো হলো কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জ। হ্যাঁ, তো সেখানেও শুনছি যে এরকম না, সেখানে বাংলা- আমি তো বাংলাদেশ ছাড়ছি 84-এ, জি, কিন্তু আমার ফার্মের উদ্যোগটা নিয়েছিলাম ওখানে। আচ্ছা। 25 বিঘা জায়গা নিয়ে আমি শুরু করছিলাম, তারপরে আচ্ছা। আমি এটা করতে পারিনি। হুম, তারপর আমার ভাই মেজর আক্তার আইসা ওখানে ফার্ম শুরু করছে এবং মেজর আখতারুজ্জামান। হ্যাঁ, আমার জি, জি, বড় ভাই। জি। তো সেও প্রায় 600 একর জায়গা নিয়ে বাংলাদেশের বৃহত্তম ফার্ম। হুম, ফার্মিংটা আমাদের একটা মানে নেশা বলেন আপনাদের বা পারিবারিক পারিবারিক ঐতিহ্য। তো এখানে এসে এই ফার্মের দিকে আমার একটু এই জন্যই খেয়াল হইলো যে ভাল লাগে। তারপরে এখানকার প্রশাসন আমার খুব সাহায্য করে, আচ্ছা। আমাকে ট্যাক্স ব্রেক দেয়, আমাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে। ও, very good, ইউএসএআইডি হুম, আমাকে সবসময় তাদের করে। আমার একটা গেম ফার্ম, আপনি জানেন যে রিং নেক ফ্যাজেন বলে একটা পাখি আছে ময়ূরের মতো, এটা উড়ে। আপনার দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ, এটা উড়ে যখন চলে যায় হুম, তখন শিকারীরা এটা ফ্লাইং এগুলি করে, হুম। যদি মারতে পারে কুকুরে নিয়ে আসে। মারতে পারলে তাহলে তার হলো, তার হলো না, আর সে না অন্য হলে এটা পাহাড়ে forever চলে গেল। চলে গেল তা সেটা। আপনি কয়টা পালতেছেন এরকম রিং এখানে নেক? আমার অ্যাকচুয়ালি শত শত পালার কথা, কিন্তু হ্যাঁ, আমি হ্যাঁ। যেহেতু এই দেশে যাব, ইলেকশন করব, আবার এই সিটিতে থাকি, আবার এখানে ঠিকমতো হয় না। আমেরিকান যে ক্লাবগুলো আছে, হান্টিং ক্লাব, জি। ওরা আমার খুব খুব চাপ দেয় পাখির জন্য, আপনি তো ওদের মেম্বার নাকি? মেম্বার, এবং আমি লাইসেন্স প্রাপ্ত। এটার লাইসেন্স সবাইকে দেয় না। হুম, এই পাখিটা পালতে হলেও আপনাকে একটা স্পেশাল লাইসেন্স লাগে, ডিইসির, আমেরিকার। হুম, তো যাই হোক, এইগুলো আমার একটা হবি বলেন, নেশা বলেন, ব্যবসায়িকভাবে এটা সফল কাম না, কিন্তু আমার আচ্ছা। মনের দিক থেকে আমি মানে আই ফিল গুড, আনন্দ পাই। প্রচুর পোশাক আমি দেখলাম যে টুকটাক করে আপনাদের ঘরের ভিতরে দেখলাম যে টুকটাক অনেক জিনিস, অনেক অ্যান্টিক আপনার এখানে আছে, এবং এইগুলি সব আপনি নিজে হাতে কালেকশন, কালেকশন করছেন। কালেকশন আমার এটা নেশা। সেটিং। এখানে আমার বন্দুকের কালেকশন আছে, এখানে আমার অ্যান্টিকের কালেকশন আছে, এখানে আমার জি। তীর ধনুক আছে, এখানে আমার বিভিন্ন, আপনি দেখছেন হরিণের মাথা, জি, জি, হরিণের বিভিন্ন। মাথা। তারপরে ওই মানে যখন যেটা মন চায়, আল্লাহ আমাকে যেটা অ্যাফোর্ড করতে পারি আমি সেটা হুম, করার চেষ্টা করি। এবং আপনি জানেন যে আমি মূলধারা রাজনীতির সাথেও জি, জড়িত, জি, একটু জি। ইনভলভ আছি। তো আমি আমার কিন্তু স্বাধীনভাবে, আপনি কখনো ইলেকশনে আসেন নাই, কিন্তু আমি তো কিন্তু এখানে সিটিজেন না। হ্যাঁ, আচ্ছা, আমি 40 বছর আমেরিকায় আছি, হ্যাঁ। বাংলাদেশের পাসপোর্ট ও, আপনি সিটিজেনশিপ নেন নাই? নেই, নেই, আমি আচ্ছা, নিবও না। আচ্ছা। যদিও আমার পাসপোর্টও এখন রিনিউ করতে চায় না বাংলাদেশ, আমাকে মানে অনেক ঝামেলা করে। Very good. এটা তো একটা হ্যাঁ। আরেকটা চমৎকার কথা হ্যাঁ, শোনাইলেন আপনি। হ্যাঁ, আমার পাসপোর্ট গত 3 মাস ধরে চেষ্টা করতেছি, এখন বলতেছে দেশে যা রিনিউ করতে হবে। 40 বছর আমি এই পাসপোর্টটা ছাড়ি না। আমার আমেরিকানরা যারা বলে, তারা বলে তুমি এখনও 40 বছর আমেরিকান হও না বলে। আমি
আমার মাকে তো ছাড়তে পারবো না, বড় লোক মা হইলে তো আর মা ডাকতে পারবো না, আমার গরিব মাই আমার মা। কিন্তু এই দেশের মানুষ সেটা বিশ্বাসও করে না, সম্মানও করে না। হ্যাঁ, কারণ কাজী ভাই, আমি একটা ডোন্ট মাইন্ড, আমি পছন্দ করে বলি, জি জি যে দেশের মানুষ তাদের জাতির জনককে, তাদের যে স্বাধীনতার যে মহানায়ক, তার ভুল ত্রুটি হইতে পারে, শেখ হাসিনার অনেক দুর্নীতি হইতে পারে, কিন্তু তার মূল নায়ক যে শেখ মুজিব জাতির জনক, তার বাড়িঘর গার্বেজ মানে ধূলিসাৎ করে দেয়, সেই জাতির জন্য আপনি কতটুকু দেশ দেখাবেন? না, আমি একটা কি জিনিস আশা বলবো, করেন? হ্যাঁ আপনার কথা, আমি একটা কথা বলবো, সেটা হলো যার যেতটুকু পাওনা তাকে ততটুকু দিতে হবে। ন্যায় বিচার করতে হবে হ্যাঁ, তো। ন্যায় বিচার করতে হবে, ন্যায়সঙ্গতভাবে বলতে হবে। আপনি একজনকে একদম অস্বীকার করে ফেললেন, তার কিছু না কিছু না না, তো থাকে মানুষের, একটা মুনাফিকি মানুষের, হয়। হ্যাঁ সেটা জি, সেটা হয় না। তবে আরও যারা যারা যাদের মানে আগে সবাই সবার, সবারই হ্যাঁ সবাই, যার যেটা প্রাপ্য। প্রাপ্য সেই কারণ মর্যাদা শহীদ দিতে জিয়া হবে। রহমান এই স্বাধীনতার ঘোষণা হুম। দিতে, উনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, ওনার অনেক অবদান আছে। তারও দেখবেন যে ছাত্রলীগের লোকরা পাকিস্তানের চর ডাকে। তো এগুলো তো মানে বেয়াদবি, উচিত না। আপনার জাতির মধ্যে অনেক ধরনের মানে ভুল ভ্রান্তি আছে, তারা সত্য ন্যায়কে গ্রহণ করে না, যখন যেদিকে তাল দেয় সেদিকে ঝাঁপাইয়া পড়ে। ঝাঁপিয়ে পড়ে। আজকে জয় Emotional, হ্যাঁ, ইমোশনাল কেমন জানি। এবং ওই বিবেচনা বোধটা তৈরি করতে হবে আমাদের হ্যাঁ। মধ্যে। ইনশাল্লাহ আমার মনে হয় আশাবাদী হওয়া ভালো। আপনি এখন দেশে গেলে দেখবেন অন্যরকম, আরও কয়েকদিন পরে গেলে এই ধারাটা ধরে রাখতে পারলে, এবং আমাদের ইয়াং জেনারেশনকেও স্বীকৃতি দিতে হবে। আর তাদের একটা গ্যাপ আছে, আমাদেরকে তারা বুঝতে পারে না, তার কারণ হলো আমরা তাদেরকে বুঝাইতে পারি না, এটা হলো বড় কথা। তো খোকন ভাই, আপনার যে অবস্থা, আমি যেখানে এসে পড়লাম, আপনার এগুলি তো বলে শেষ করা যাবে না, কাহিনী শেষ করা যাবে না। আর আপনারও একটা বর্ণাঢ্য জীবন, দীর্ঘ জীবন, এবং মিডিয়ার লোক আপনি। আপনার স্টুডেন্ট লাইফটাও আমি কিছুটা জানি। আপনি অত্যন্ত তুখোড় ছাত্র ছিলেন এবং ছাত্র নেতা ছিলেন। সবচেয়ে ইয়াং আপনি একজন সংসদ সদস্য ছিলেন। 23 বছর বয়সে আমি 23 প্রথম বছর MP বয়সে হয়েছি। আপনি আওয়ামী সংসদ লীগের সদস্য ছিলেন। আইনমন্ত্রীকে হারাইছিলাম। আওয়ামী লীগের আইনমন্ত্রীকে হারিয়ে আপনি এমপি বাংলাদেশের হয়েছিলেন। দ্বিতীয় জাতীয় সংসদ 1979 সালে, হুম। 45 ইয়ার্স। আপনার ভাইও তো এমপি, উনি আমার 12 বছর পরে আপনার আমার জায়গায়। আচ্ছা কিন্তু আচ্ছা, এখন অনেকেই বলে যে মেজর সাহেবের ভাই উনি, কিন্তু মেজর সাহেবের 12 বছর আগের এমপি, ওই প্রজন্মই এখন নাই। ওই পর্যন্ত আমার সাথে লোকে বেশি মরে গেছে। অনেকে, হ্যাঁ আর কি, ঠিকই, আমাদের তো বয়স চিনিও আসলে না। হয়েছে, আমার হ্যাঁ। কথা বললে অনেকে বলে যে উনি কে, বলে ওই যে মেজর সাহেবের ভাই। হ্যাঁ। তো মেজর সাহেব একসময় ইলেকশন করছে আমার ভাই হিসাবে। তো আপনার সাথে আমরা আসবো, অনেক কথাবার্তা বলবো, আমরা আমরা পুরো টিম নিয়ে আসবো, তাহলে আপনি ভালো করে আপনার বাংলার কাজী কিছু ভাই, ছবি নিয়ে জীবন সায়নে কনফারেন্সে নেব। এইগুলো কোনো না, তবে- দামই নাই। এগুলো না, মানুষ দাম নাই, আমারে একটা জিনিস ধন্যবাদ দিল কিছু আসে যায় না, কুত্তা বিলাই মতো গালি এটা দিল তো কিছু আপনার একটা আসে অভিমান, যায় এটা না। আপনার না, অভিমানের যে কথা। জাতির মধ্যে ন্যূনতম নৈতিকতা নাই, হুম, আপনি বুঝছেন, দুঃখ এটাই। আমি 1970 সনে জিন্না কলেজ, যার জি। নাম আমি তিতুমির কলেজ দিছি, জি জি, তার জিএস ছিলাম, ইলেক্টেড। হুম হুম, আমি 71-এর মুক্তিযুদ্ধে কোম্পানি কমান্ডার ছিলাম। জি জি জি। আপনি কি বলি, নিজের চাপা নিজে বাজিয়েছেন। আমি ইতিহাস নিজের বলি। ঢোল নিজে হ্যাঁ, পিটাইতে হয় না, ইতিহাস নিজেই বলি, কারণ পিটাইতে আমার হয়। ডোল তো কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার পতাকা আসম আব্দুর রব 3রা মার্চে জি, পল্টনে উড়াইছে, হুম। আর আমি 2রা সেদিন আমি মার্চে ছিলাম। 2রা মার্চে আমি তিতুমির কলেজে উড়াইছি। বাংলাদেশ আপনার একজন প্রফেসর, আমার বন্ধু না, আমার এক সময়ের বস ছিলেন, আমার সম্পাদক ছিলেন যে পত্রিকাতে আমি কাজ করতাম। তো ওনার কাছ থেকে আমি ওই তিতুমির কলেজের হ্যাঁ, ইতিহাস শুনেছি। আচ্ছা, আমি একটা জিনিস উল্লেখ করতে চাই আপনার এই অল্প সময়ের মধ্যে। আপনার বাবার জমি নিয়ে আপনি বোধহয় একটা হাসপাতাল করেছিলেন, সেটা না, ওইটা হচ্ছে যে কখন? আমি যখন মুক্তিযুদ্ধ করি, আমার বেশ কয়েকটা মুক্তিযুদ্ধে মারা গেছে, গুলিতে মারা গেছে। স্বাধীনতার পরে আমার মাথার মধ্যে ঢুকলো, আমি যদি হাসপাতাল থাকতো, আমার এলাকায় কোনো হাসপাতাল নেই, হুম। কটিয়াদি আচ্ছা। থানায়, কিশোরগঞ্জে। তো ওই তখন আমার বাপকে বলে, কারণ জায়গা পাই না, অনেক জায়গায় চেষ্টা করছি, দেয় না। আচ্ছা আচ্ছা তো আমার নিজের পৈতৃক বাড়িটাতেই আমি একটা হাসপাতাল বানাইছি, আচ্ছা। বঙ্গবন্ধু হাসপাতাল নাম দিয়েছিলাম। আচ্ছা পরে এটা সরকারি হাসপাতাল হয়েছে এখন। আচ্ছা আচ্ছা, এবং চলতেছে ওর পাশেই আবার আমার বড় ভাই এই তো আপনি শুরু করে দিয়েছেন। মেজর সাহেব আবার ওখানে গচিয়াটা কলেজ বানাইছে, আচ্ছা, বিশাল কলেজ হয়েছে। মেজর আখতারুজ্জামান হুম। সাহেব। তো এখন জিনিসটা হচ্ছে যে আমি আমার পৈতৃক সম্পত্তি দেওয়া শুরু করছি, আমরা ত্যাগ স্বীকার করছি এবং চেষ্টা করছি দেশের জন্য, জাতির জন্য যা সামান্য করার। হুম, হ্যাঁ, আপনি জানেন যে আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে তার
ক্যাবিনেট মেম্বার বানাইছে জি। আমেরিকা প্রেসিডেন্ট, হুম, হুম। কিন্তু আমি জি, বাংলাদেশি। ওটা হ্যাঁ, কিছুদিন আগে একটা নিউজ। হ্যাঁ, তো সুতরাং আমি এটা বলতে চাই না, কিন্তু এটা আমার একটা মূল্যায়ন। হুম। আমেরিকার 33 কোটি আপনি মানুষের, মূল্যায়িত হয়েছেন সেখানে। না সেটা মানে বাংলাদেশের এমপি হয়েও আমি মানে মন্ত্রী ছিলাম না। হুম। আমি কি আজকে বলি আমি হয়তো না, কালকে আপনি মূলধারার সাথে থাকলে আপনি হয়তো এমপি হইতেন না। আজকে, আর মন্ত্রী হইতেন, না, বা আরো কিছু মন্ত্রী হইতে হওয়ার পারতেন। ব্যাপারে আমি বলতে চাচ্ছি, এটা হয়তো জি, বলেন। মরে যাবো, বলতে পারবো না। প্রেসিডেন্ট জিয়া আমাকে মন্ত্রী করার জন্য বলছিলেন নিজের মুখে, জি। আল্লাহ সাক্ষী। হ্যাঁ, আমি তো কাজী জানি সাহেব, আমি জিয়ার সাথে যে আপনার হজ করে সম্পর্ক আসছি। সেটা আমি জানি। তো আমি বললাম, স্যার আমি যে এমপি হয়েছি এটা নিয়েই আপনাকে মানুষে অনেক মানে কথা সমালোচনা করে, কারণ কথা আমার বলে। 23 বছর বয়সে, এই তুমি তো জনগণের ভোটে হয়েছো। হ্যাঁ, ঠিকই ভোটে হয়েছি। তো ভোটে যদি এমপি হও তো মন্ত্রী হতে অসুবিধা কোথায়? তাহলে স্যার আমাদের অনেক সময় আছে, পরে হব। হুম। প্রেসিডেন্ট জি একটা কথা বলেছিলেন যে আমাকে লোকে তদবির করে অসংখ্য আমার দলের দলে। মন্ত্রী হওয়ার জন্য, সবাই খালি মন্ত্রী হতে চায়, আর তোমাকে আমি প্রস্তাব দিলাম। আমি স্যার আমার অনেক সময় আছে, প্রেসিডেন্ট যে মারা গেছেন, আল্লাহ শহীদ হয়েছেন, কিন্তু আমার মন্ত্রী হওয়ার কথা না। কথাটা হলো যে কিন্তু আমি উনি যদি- আপনাকে মন্ত্রীর হ্যাঁ, প্রস্তাব offer দিতে, করছে। তার মানে হলো এখন যোগ্য এটা- মনে করছেন হ্যাঁ, উনি, সেটাই। যোগ্য না, উনি বলছি ইয়াং জেনারেশন তোমরা হও, Right, আমার বয়স right. 23-24। দেখেন কি দৃষ্টিভঙ্গি ছিল ওনার। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা প্রশ্নটা এই জন্য আসলো যে আমাদের যদি ক্ষমতা লোভে থাকতো, ইয়া থাকতো, লাফায় পড়তাম। হুম। হ্যাঁ, উনি বলছে না স্যার আমার সময় আছে। সময় হয়তো ছিল না, উনি মারা গেছেন। তবে উনার একটা অবদানের কথা আজকে কাজী ভাই এই প্রসঙ্গে বলতে চাই। জি, জি, বলেন। মানুষের অবশ্যই, হায়াত হ্যাঁ। মৌত হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহ। কিন্তু আল্লাহর ইশারাই হোক, যেভাবে কারণ হোক, প্রেসিডেন্ট জিয়ার একটা কথায় আমি কিন্তু আজকে বাইচে আছি। হুম। এটা সেটা- আপনাকে বলি। সেই জি। কথাটা হলো, আমি প্রেসিডেন্ট জিয়ার পলিটিক্যাল সেক্রেটারি মতো ছিলাম, অ্যাসিস্ট্যান্ট টু দ্য প্রেসিডেন্ট ছিলাম, হুম, চেয়ারম্যান হুম। বিএনপির। আমি ওনার সাথেই উনি ব্যক্তিগতভাবে আপনাকে খুব টানতেন, আমি সেটা অসম্ভব জানি। ইয়া করতেন, স্নেহ করতেন, ও বিশ্বাস করতেন। জি। আমি ওনার প্রত্যেকটা মিটিংয়ে আপনি দেখবেন, ভিডিও আছে এগুলো, উনি যে প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন জনসভায় করছেন, ভাষণ দিচ্ছেন, তার আগে কিন্তু আমি ভাষণ দিচ্ছি। হুম, কাজী ভাই, আপনি একটা জিনিস অবিশ্বাস করবেন না, আমি যখন ভাষণ দিছি, হুম। এই ভাষণ প্রত্যেকটা মিটিংয়েই দিছি, এবং আমার ভাষণটা নিয়ে উনি কোনদিন বলে নাই এই কথা তুমি কেন বললা, ধন্যবাদ। ওই কথা কেন বললা না, হ্যাঁ। উনি এটা বলে নাই। কারণ আমি যে ভাষণ দিছি এটা আমার জ্ঞান বুদ্ধিতে দিছি। উনি একটা ভাষণ দিছিল একবার কটিয়াদিতে, আমার এলাকায়, আমার কটিয়াদিবাসী জানে অনেকে। হুম। উনি আমাকে পরিচয় করা দিছিল, একটা কথা বলছিল যে এ হচ্ছে আমার রাজনীতির উস্তাদ। অনেকে টিটকারি মেলা বলে প্রেসিডেন্ট জিয়ার উস্তাদ। যাই হোক, এটা উৎসাহ দেওয়ার জন্য। প্রেসিডেন্ট জিয়ার যে বিএনপি প্রতিষ্ঠাতা, জি। আমি কিন্তু তার একজন। হুম। এখন তো অনেক বিএনপি নেতা। প্রতিষ্ঠাতা লব্ধের আমি আপনি। কিন্তু জিয়া রহমানের কথা মনে হয়, জিয়া রহমান কিন্তু বিএনপির প্রেসিডেন্ট ছিলেন না, বিএনপি মনোনীত প্রেসিডেন্ট ছিলেন না, উনি জাতীয়তাবাদী ফ্রন্ট মনোনীত প্রেসিডেন্ট ছিলেন। আর বিএনপির নাম ছিল তখন জাগো দল। রাইট। প্রেসিডেন্ট জিয়ার যে ইলেকশন হয়েছে, হুম। কাজী ভাই পোস্টার ছাপাইছে, প্রেসিডেন্ট হিসাবে জিয়া রহমানকে ভোট দেন, ওর নিচে কিন্তু লেখা ছিল আনিসুজ্জামান খোকন কর্তৃক প্রচারিত। আপনি একটা সেকেন্ড মান বলেন, প্রেসিডেন্ট জিয়ার ইলেকশনে আমার নাম, তার মানে আমার চেয়ে সিনিয়র রাজনীতিবিদ কেউ নাই বিএনপিতে। আপনাকে বলিনি এই প্রসঙ্গক্রমে যে জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু রাজনীতিতে আনার পিছনে আমি সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছি। আচ্ছা। যে কথাটা আমি আগে বলতে চাইছিলাম ভুলে গেছি, হুম, যে আমি যে মন্ত্রী হতে চাইছিলাম, হুম, তাই না, হুম। অস্বীকার করলাম যে স্যার আমাকে করেন না মন্ত্রী, তিনি কিন্তু আমাকে তার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তখন নিচ্ছিলেন। হুম। এবং যে কথাটা আমি বললাম যে আমাকে জীবন বাঁচিয়ে দিয়েছেন, আপনি বললেন না কি জন্য, কিভাবে, জি, উনি যদি মারা যায় জি। 30শে মে হুম। মানে 1981 সাল, আচ্ছা, ওনার সাথে আমারও যাওয়ার কথা, কারণ সবসময় ওনার সাথে আমি যাই, আচ্ছা। এবং আমার কাছে ফাইল থাকে পার্টির, কোন এলাকায় কি প্রবলেম, কার সাথে এমপির সাথে বিএনপির প্রেসিডেন্টের গণ্ডগোল, কার সাথে যুব দলের সাথে ছাত্র দলের গণ্ডগোল, এই সব ফাইল মেনটেন করার দায়িত্ব ছিল আমার। তো সারা বাংলাদেশের যত বিএনপির, যত কোন দল, যত ইনফরমেশান সব চেয়ারম্যানের কাছে আসতো। হুম। আমি বেশি কথা বলতেছি কিনা, না, না, এই চেয়ারম্যানের ফাইলটা প্রেসিডেন্ট আমাকে দিছিল, হুম। যে আমার সময় নাই দেখার, তুমি এটা যেটা ভালো মনে করো তুমি এটা দেখো। তো সেই হিসাবে আমি কিন্তু ডিসিশন দিতাম, ওটা প্রেসিডেন্ট জিয়ার ডিসিশন ছিল, মানে আমার নামে সইটা করতাম। এবং আপনাকে বলি প্রসঙ্গক্রমে, ওই মিটিংয়ে, চিটাগাংয়ের মিটিংয়ে ব্যারিস্টার সুলতান ছিলেন ডেপুটি স্পিকার, হুম। আর আমাদের জামালউদ্দিন ছিলেন আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার। আচ্ছা। ওনাদের মধ্যে ছিল গণ্ডগোল। তা আমি এটা সমাধানের চেষ্টা করলাম, ওরা পারলাম না,
প্রেসিডেন্ট জিয়া বললেন ঠিক আছে আমি এটা দেখি। এই জন্য কিন্তু চিটাগাং গেলেন। কিন্তু আগের দিন রাত্রে হঠাৎ তিনি আমাকে বললেন যে তোমার যাওয়ার দরকার নেই। আচ্ছা। জি স্যার, তাহলে ফাইলগুলা তুমি আমাকে দিয়ে দাও, আমি আসবো, তুমি বরং আরেকটা কাজ করো। হুম, আমি বললাম স্যার কী কাজ? বলে 30 তারিখে ছাত্র দলের কনফারেন্স, জাতীয়তাবাদী ছাত্র দল। আমি মুসলমান, কাজী ভাই বলছি। তিনি একটা কথা বললেন, আল্লাহর হস্তে, আমার মনে আছে, আল্লাহ সাক্ষী, হুম। আল্লাহর হস্তে একটু সকালবেলা ঘুমোতে উঠো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলছি, আর কত সকালে উঠবো, আমি তো এত রাত্রে ঘুমাই, আপনার এই বাসায় যান রাত 1টা 2টা বেজে যায়। হুম, এই তুমি ইয়াং, তোমার 4 ঘন্টার বেশি ঘুমালে চলবে না। তাই সেই কথাটা আমাকে বললেন, ছাত্র দলের সম্মেলনটা তুমি একটু সামাল দিও আমার না আসা পর্যন্ত। হুম। এবং সেই আচ্ছা। জন্য আমার যাওয়া হয়নি। যাওয়া হয়নি মানে কাজী ভাই আপনি জানেন আমি মুক্তি না, এটা আল্লাহ আপনার হায়াত ছিল। না, কারণ আমি এই জন্য বলছি, বিচুদ্দিও গেছিল, উনি মারা যান বিচুদ্দি গেছেন উনি। বিচুদ্দি গিয়া চোখের নিচে আশ্রয় নিয়েছিল। হুম, আপনি জানেন যে আমি 71 সনে মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার ছিলাম। জি। পাকিস্তান সেনাবাহিনী আমার কাছে কিচ্ছু না, হুম, বাংলাদেশ সেনাবাহিনী আমার কাছে কিচ্ছু ছিল না। আমার মানসিকতা, আমিও তো যুদ্ধই করতাম ওই সময়। তো 24 পদাতিক ডিভিশনের অ্যাটাক জি। জেনারেল মঞ্জুরের অধীনে, হুম, সেই ডিভিশনের সাথে যুদ্ধ করে নিশ্চয়ই আমি পারতাম না, মারা যেতাম। জিয়া রহমানের সাথে আমার মতো একটা অজ্ঞাত মানুষও মারা যেত। কিন্তু এই যে জিয়া রহমানের কথা বলে গেলেন, আল্লাহর হস্তে সকালবেলা ঘুমোতে উঠো, ছাত্র দলের সম্মেলনটা দেখো আমি না আসা পর্যন্ত। উনি আর ফিরে আসেন নাই, ফিরে আসেন। কিন্তু এই জন্য আল্লাহ- কথাটা বললাম আল্লাহর যে হায়াত এই জন্য ছিল। আজকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন 2025 না, সালে। আমরা কথা না না, বলতেছি, জি। এই 81 সাল আর 2025 সাল কত বছর? 46 ইয়ার্স। জি। আমি এখনো বাইচে আছি, আপনার সাথে বক বক আল্লাহ করতেছি। আপনাকে হায়াতে বাঁচায়। আল্লাহ বাঁচায় রাখছে, এই জন্য হ্যাঁ, বললাম আপনি যে সুস্থ আছেন। ওসিলা জিয়া রহমান। হ্যাঁ, কারণ ওই ঘটনার এই জন্য বললাম যে আজকে আমরা এই দেশের জন্য, এই জাতির জন্য কিছু করার চেষ্টা করি, এখনো করি। আমরা সেই দেশে যাব। ইনশাআল্লাহ দাঁড়াবেন ইলেকশনে। ইলেকশনে তো দাঁড়াইতে চাই, ইলেকশন সবসময় করবেন। দাঁড়াতে চাই, কিন্তু আমার ভাইয়ের জন্য আমি দাঁড়াইতে পারি না। হ্যাঁ, গতবার আমার ভাই আমাকে না ছাড় করছে। দিছে যে ঠিক আছে আমি দাঁড়াইতে পারবো, আশ্বাস দিছে। তো আচ্ছা। আমি যদি সে যদি নমিনেশন না পাই বিএনপির থেকে, হুম, আমি চেষ্টা করব। চেষ্টা করবেন না পাইলে তো ইনশাআল্লাহ। কিছু না, করার আমি নেই। আরেকটা জিনিস একটু বলি, ওই আপনি যখন জিয়াউর রহমানের সাথে আপনার স্মৃতির কথা বলতেছিলেন, এগুলি তো অনেক কিছু আমি জানি। আর একটা জিনিস হলো, আপনি যখন এখানে তো আমরা দীর্ঘদিন আছি, আপনিও আছেন আমিও আছি, তো খালেদা জিয়া তো কয়েকবার আসছেন এখানে, বেগম খালেদা জিয়া। দেখা তো হয়েছে। তিনি তখন কিন্তু আমাদের প্রেস কনফারেন্স যখন হইতো, আমরা প্রেসে যেতাম, আপনাকে ডাইরেক্ট উনি কিন্তু মেনশন করতেন, হ্যাঁ, আইডেন্টিফাই করতেন, ডাক্তার তাহলে খোকন করে হ্যাঁ, রাখতেন। একটা কথা বলি, আমার উনি খোকন সোনা রাখতেন। এখন এগুলো চাপাবাজি মনে হবে, আল্লাহর কসম বলতেছি, আমার জি। কসম খাওয়া উচিত না। আমার মানে ওয়াইফ বলছে কসম কাটবা না। না, ঠিক, হ্যাঁ, কসম না কিন্তু করলে কসম না করলে অনেক সময় কি আল্লাহর কসম বলে না যে হ্যাঁ, আমার তো সাক্ষী হ্যাঁ, প্রমাণ শুধু নাই। আল্লাহর কসম খাওয়া হ্যাঁ, যায়, আমি আর যখন কোনো কসম না খাওয়া বেগম যায়। খালেদা জিয়া, জি, আপনাকে বলেন, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মেডিকেল কলেজের কনফারেন্স ছিল হুম, 1983 সালে। আচ্ছা, আপনি পত্রিকায় দেখবেন, আমি ছবি দেখাবো। বেগম খালেদা জিয়া ছিল চিফ গেস্ট। জি, ওরা খালেদা জিয়ার কাছে গেছে, খালেদা জিয়া আর আমি বসা ছিলাম হুম, তার বাসায়। তখন ওরা বললো যে ম্যাডাম আপনাকে আমাদের চিফ গেস্ট হতে হবে, ছাত্রদল ঢাকা মেডিকেল কলেজ। ওরা হুম। বাইচে আছে এখনো, প্রেসিডেন্ট সেক্রেটারি। ম্যাডাম বললেন না আমি তো বিএনপি করি না, কারণ তুমি তখন বিএনপিতে ইনভলভ না। তো বলে যে আমরা তো বিচৌধুরীর কাছে গেলাম, দলের মহাসচিব, উনি ডাক্তার, উনিও বললেন আমি নাই, এর সাথে মার্শাল ল। তাহলে বিএনপি কে করে? তখন বেগম খালেদা জিয়া আমাকে দেখায় বললো যে ওই যে খোকন বিএনপি করে, খোকনই বিএনপি করে। ওদের বয়স আমার চেয়ে বেশি, ওরা ছাত্র দলের মানে নেতা হইলো, নেতা, ওরা মেডিকেলে 5th ইয়ারের ছাত্র। কাজে আমার এমপি আমরা হইলো, বয়স, আমি right. 23 বছরের এমপি, কাজে ওই দিক দিয়ে তো ওরা মনে হচ্ছে টিটকারি মারে। তো ম্যাডাম বললেন যে না, ওকে নিয়ে যাও চিফ গেস্ট বিএনপির। আপনি দেখবেন ইত্তেফাকে বড় বড় পত্রিকা, বড় বড় হেডিং আছে, বড় পোস্টার, প্রধান অতিথি বিএনপি নেতা আনিসুজ্জামান খোকন। আই এম টকিং 1983। এখন বিএনপি অফিসে গেলে আমার ঢুকতেও দেবে না। তো এইখানে একটা কথা আমরা বলে শেষ করি, আমাদের ইনশাল্লাহ আপনার কয়েকটা মানে সেগমেন্টে আপনার ইন্টারভিউ আমার করা তো দরকার। কেউ শুনতেও চায় না, না, আর শুনতে দর্শকদেরকে চায় না। হারাবেন আপনারা। আমরা এই শোনানোর চেষ্টা করবো, এই এক নম্বর কথা। বক দুই বক নম্বর কেউ কথা শুনবে হলো, না। থাকবে এই তো, দেশের কথাগুলো মানুষ তো শুনতে চায় অনেক জমজমক হ্যাঁ, কিছু। কথাগুলো থাকবে। তবে তারেক আমার জিয়ার মনে হয় ভাষণ কি, দেন, সজীব ওয়াজেদ জয়ের ইন্টারভিউ নেন,
এইটা বড় হবে না আমরা রহমান মারা আমরা গেছে তাদেরকে অ্যাড্রেস করব এবং তাদের মধ্যে আমাদের মধ্যে গ্যাপটা দূর করব এবং তাদের সাথে আমাদের সম্পৃক্ততাটা বাড়াবো, তাইলে ইনশাল্লাহ তারা আমাদেরকে গ্রহণ করবো। তখন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এখানে আসলাম, আপনার আতিথেয়তা গ্রহণ করলাম আমরা এবং আপনি যথেষ্ট না না আনন্দ লাগছে। থ্যাংক ইউ এখানে আমার এই গহীন জঙ্গলে আপনারা আসছেন হ্যাঁ, আবার আপনি আমাদেরকে সময় দিবেন আশা করি। আপনার এই মুরগির ফার্মগুলি আমরা একটা একটা করে আচ্ছা মানুষকে দেখাবো, মোস্ট ওয়েলকাম উৎসাহিত করবো কিভাবে মানুষ আরো করতে পারে এটা। হ্যাঁ জি। থ্যাংক তো ইউ অনেক ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ কাজী ভাই কাজী ভাই। অনেক কষ্ট করে আসার জন্য জি। এবং রাজু ভাইকেও ধন্যবাদ এই কষ্ট করে ছবি তোলার জন্য এবং এই আয়োজনটা করার জন্য। আমাদের খান সাহেব আসছেন এখানে হুম। মানে তাদের ছবিটা একটু দেখা দেন ওনারা যে এই গহীন হ্যাঁ। জঙ্গলে আমার এই মানে জঙ্গলে- মশা মাছি পোকা মাকড় মানে আপনার হরিণ ভাল্লুক জঙ্গল বাংলো। হ্যাঁ কাজেই সন্ধ্যা হইলে আবার ভাল্লুকের উপদ্রব হয় আচ্ছা। হ্যাঁ, আমরা অপেক্ষা করবো। অপেক্ষা করেন। করবো এটা। তবে দিস ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড জি, আই লাইক ইট সত্যি সত্যি। আমি এনজয় করি মানুষের কাছে আমার আবেদন আপনারা বেড়াতে আসবেন সবাইকে মানে অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম